আমাদের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭৭ কুষ্টিয়া ৩ সদর আসনের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের এই নির্বাচনী প্রচারণায় মিডিয়া সেলের আহ্বানে আপনারা যে আমাদের এখানে এসেছেন এই কুষ্টিয়া জেলা বিএনপির অফিসে, তার জন্য আপনাদের অভিনন্দন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এক ধরনের, যেহেতু ১২ তারিখে নির্বাচন, এই নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনাদের। আমরা আশা করব জনগণ যেন নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রচারণা এখন পর্যন্ত আমাদের বিভিন্নভাবে সরি, আমার প্রার্থী ফোন করেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আশেপাশে আছেন? তাহলে একটু পার্টি অফিসে একটু 2 মিনিটের জন্য আসেন প্লিজ। আচ্ছা, ভাইও আসছেন, আমি কন্টিনিউ করে অসুবিধা নেই। তো এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মিডিয়ার। কেন? যে এক ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং সেটা প্রকৃত সত্য তুলে ধরে আপনারা হচ্ছে সাধারণ মানুষকে নিশ্চিত করবেন, সাহস যোগাবেন, এবং তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার যে ব্যাপারটা সেটা আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে মূলত আমাদের সেটাই প্রত্যাশা। আপনারা জানেন যে নানা কারণে এই কুষ্টিয়া সদর আসনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কুষ্টিয়া জেলার জন্য। আমাদের কুষ্টিয়া জেলার ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন অনেক কিছু নির্ভর করে এই সদর আসনের উপরে, যেহেতু এটা হেডকোয়ার্টার অফ ডিস্ট্রিক্ট। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি, আপনারা যারা এখানে আছেন তাদের অন্যান্য উপজেলা কেন্দ্রিক যারা আছেন তাদের থেকে আপনাদের দায় দায়িত্ব অনেক বেশি। এবং এই কুষ্টিয়া জেলা শহরে যারা আছেন, সাংবাদিকতা করেন, আমি জানি যে তাদের যোগ্যতা, তাদের মেধা অন্যান্য যে কোনো জেলার সাংবাদিকদের থেকে অনেক ভালো। তো সেই ক্ষেত্রে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, তাকে আপনারা জানেন, তার সম্পর্কে আপনারা শুনেছেন, এবং আপনাদের এই লেখালেখিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অনেক ভালো ভালো প্রতিবেদন করে, যেগুলো সঠিক প্রতিবেদন, সেগুলো ইতিমধ্যে মানুষকে জানানোর সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে আগামী আর কয়েকটা দিন বাকি আছে। আমাদের যে আচরণবিধি অনুযায়ী নির্বাচনের যে প্রচারণা সেটা আগামী কাল থেকে, তার মানে হচ্ছে 10 তারিখ সকাল থেকে বন্ধ হয়ে যাবে। তখন শুধুমাত্র আপনারাই থাকবেন এই প্রচারণার মাঠে। যে সেই ক্ষেত্রে আপনাদের এই প্রচারণা এখন জনমানুষের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদের সামনে আমি কয়েকটা বিষয়ে একটু অনুরোধ করব। বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের কি ভূমিকা, সাধারণ মানুষের কি ভূমিকা, ভোটাররা নির্বিঘ্নে ভোটে যেতে পারছে কিনা। কারণ এবারের নির্বাচন আমাদের তো সবার আগে বাংলাদেশ, আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলতে চাই। তো সেই জায়গা থেকে আমরা যেটা অনুরোধ করব যে এবারের ভোটের মাঠে যেন অধিক সংখ্যক ভোটার উপস্থিত হয়, তাদেরকে অভয় দেওয়া এবং তাদেরকে সাহস যোগানো, তাদেরকে অনুপ্রাণিত করা, এটার সব থেকে বড় মাধ্যম হচ্ছে এখন এই মিডিয়া। আপনারা যদি সাধারণ ভোটারদের মধ্যে এই অনুপ্রেরণাটা বা এই অভয়টা ছড়িয়ে দেন, বলেন যে এই ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। কারণ আমরা তো জানি যে প্রত্যেকটা ভোটের মান সমান। তো সাধারণ মানুষ যেন নির্ভয়ে, আনন্দ চিত্তে, উৎসবমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যান এবং তারা এই ভোট প্রয়োগ করে তার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেন। কারণ একজন সংসদ সদস্য হিসাবে যিনি আইন প্রণয়ন করবেন, উনি যদি যোগ্যতার ভিত্তিতে ওই উচ্চতায় না থাকেন, তাহলে তার দ্বারা যে আইন প্রণয়ন হবে সেই আইনে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার থেকে বরং বস্তাবন্দি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ আমার মানসিকতা, আমি যদি সংসদ সদস্য হই, তাহলে আমার মানসিকতা, আমার জানাশোনা, আমার অভিজ্ঞতা যদি আন্তর্জাতিক পর্যায়ে না হয়, আধুনিক মনস্ক না হয়, বা আমাদের এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেটা করা দরকার সেই রকম না হয়, আমি যদি একটা জায়গায় বন্দী অবস্থায় থাকি, তাহলে আমার মনে হয় না যে আমার দ্বারা যে আইন হবে সে আইন দেশ ও জাতির কোনো কাজে আসবে। ঠিক এমনি ভাবে এই প্রার্থী নির্বাচনটা করা খুব জরুরি। সাধারণ ভোটারদের যারা যে যেখানে আছেন তাদেরকে আপনারা অনুরোধ করবেন যে সাধারণ ভোটার যেন সৎ, যোগ্য, আগামী বিজ্ঞান মনস্ক, যা আইন প্রণয়নে সে নিজে খুব ভালো ভূমিকা রাখতে পারে, এই জাতীয় যোগ্য প্রার্থীদেরকে তারা যেন নির্বাচিত করে। তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা ভালো থাকবো, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে। তো এই হলো এখনকার যে প্রেক্ষাপট। আর
সার্বিক বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে বলুন, অসুবিধা নেই। আসলে আপনারা তো প্রার্থীর পক্ষ থেকে আজকে এখানে সংবাদ সম্মেলন করছেন, কোন ধরনের মাঠ পর্যায়ে কোনো বিএনপির প্রার্থীর কোনো অভিযোগ আছে কিনা নির্দিষ্ট? আপনারা বললেন যে প্রশাসনের ভূমিকা কি, জেলা পরিষদের ভূমিকা কি, আসলে জেলা পরিষদের ভূমিকা বা জেলা রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে কোনো সন্দেহান আছে কিনা? আপনারা কোনো পক্ষপাত দুষ্ট মনে করছেন? আমাদের মাঝে আমাদের মিডিয়া টিমের সদস্য অ্যাডভোকেট রাশিদুল ইসলাম আছেন, তো এই বিষয়টা নিয়ে সংক্ষেপে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা এই নির্বাচন আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের 22 তারিখ থেকে নির্বাচনের প্রচারণার যে শুরুটা হয়েছে, তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করলাম যে আচরণবিধির ব্যাপারে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের অপোনেন্ট যে পক্ষ, বিশেষ করে জামাত ইসলামের যে পক্ষ দাঁড়িপাল্লা প্রতীকের, ওনারা অনেকগুলো জায়গায় আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেটা আমরা অভিযোগ আকারে জেলা রিটার্নিং অফিসার বরাবর কিন্তু অভিযোগ আমরা করেছি, কিন্তু আমরা দেখলাম যে সেই অভিযোগের কোনো সুস্পষ্ট জবাব বা উনি কোনো কিছুই, তার কোনো প্রতিকার কিন্তু উনি করেন নাই। ইন দ্য মিন টাইম আমাদের বিরুদ্ধে কিন্তু আপনারা জানেন না যে আমরা একটা জিনিস বলতে চাই যে বিগত 27 জানুয়ারিতে রিটার্নিং অফিসার স্বপ্রণোদিত হয়ে আমাদের ধানের শীষের প্রার্থীর নামে একটা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন বিচারিক যে নির্বাচনের যে বিচারিক ট্রাইব্যুনাল আছে সেখানে। সেটা আমরা সুস্পষ্ট জবাব দিয়েছিলাম এবং সেখানে আমাদেরকে সেটা রিলিজ করে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে একজন রিটার্নিং অফিসার নিজেই যদি স্বপ্রণোদিত হয়ে একজন প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করে, আমরা আসলে সেখানে আমার মনে হয় যে এটা কিছুটা পক্ষপাতের দিকেই যায়, যে উনি একটা পক্ষ নিচ্ছে, যে কারণেই হয়তো উনি বলছে যে হচ্ছে গিয়ে প্রার্থী ফোন করছিল একটু, যাই হোক। তো আমার যেটা মনে হয় যে উনি একজন রিটার্নিং অফিসার হয়ে একজন প্রার্থীর বিরুদ্ধে কিভাবে উনি করেন, সেটা নিয়ে আমরা কথা বলছি। অসুবিধা ইন দ্য মিন টাইম আমরা আরেকটা জিনিস, আমরা গতকালকেও আমরা একটা রিটার্নিং অফিসার বরাবর একটা অভিযোগ দাখিল করেছিলাম যে আমাদের বিপক্ষে যে প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী, ওনারা যে ব্যানার গুলো টানিয়েছে আমাদের নির্বাচন আচরণ বিধির সাথে 6 ধারায় উল্লেখ আছে যে সেই ব্যানারের নিচেই মুদ্রণ প্রতিষ্ঠানের নাম এবং মুদ্রণের তারিখ উল্লেখ করতে হবে। আপনারা হয়তো দেখেছেন যে দাঁড়িপাল্লা প্রতীকের যত ব্যানার কুষ্টিয়া সদর আসনে টানানো আছে সেখানে কিন্তু ওই জিনিসটা কোথাও উল্লেখ করেন নাই, এবং আমাদের ব্যানারে কিন্তু আমরা মুদ্রণের প্রতিষ্ঠান বা আপনার তারিখ উল্লেখ করেছি, আমরা লিফলেটে আমাদের সংখ্যা পর্যন্ত উল্লেখ করেছিলাম, কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের যে লিফলেট সেখানেও কিন্তু সংখ্যা উল্লেখ ছিল না। আমরা এটা নিয়েও অভিযোগ করেছিলাম, সেটারও কোনো সুরাহা আমরা পাই নাই। পরবর্তীতে যখন এই ব্যানারের বিষয়টা আমরা অভিযোগ করেছি, সেটারও কোনো সুস্পষ্ট তদন্ত বা উনি সেটার কোনো কিছু করেন নাই। পরবর্তীতে আমরা বিচারিক আদালতে আবার এটা একটা অভিযোগ দাখিল করেছিলাম। তো সেইখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত আদেশটা হাতে পাই নাই, কিন্তু শুনেছি যে উনি নাকি আদেশ দিয়েছেন, মানে কিছুক্ষণ আগে আর কি আমরা ওভার টেলিফোনে জানতে পেরেছি যে উনি আদেশ দিয়েছেন যে দাঁড়িপাল্লা প্রার্থীকে 10,000 টাকা জরিমানা অথবা 7 দিনের জেল, আর কুষ্টিয়া সদরে মানে নিয়ম বহির্ভূত যে ব্যানার গুলো টানিয়েছেন ওনারা, সেটা অপসারণের জন্য একটা আদেশ বিচারিক ট্রাইব্যুনাল, নির্বাচনী বিচারিক ট্রাইব্যুনাল যেটা, সেটা উনি করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে রিটার্নিং অফিসারের তো একটা দায়িত্ব ছিল, ওনারও তো একটা দায়িত্ব ছিল, এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ওনারও একটা দায়িত্ব ছিল, কিন্তু ওনারা সেটা করেন নাই। আপনারা এর আগেও একটা বিষয় হয়তো দেখেছিলেন যে আপনার 28শে জানুয়ারি একজন সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সহকারী কমিশনার আর কি, আমরা যেটাকে বলি নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি আমাদের ধানের শীষ প্রার্থী এই ক্যালেন্ডার একটা দোকানে থাকার কারণে সেই দোকানদারকে কিন্তু জরিমানা করেছিলেন, সেটা কিন্তু আপনারা জানেন। কিন্তু আমরা বারবার লক্ষ্য করতেছি, আমরা বারবার অভিযোগ করতেছি যে দাঁড়িপাল্লা প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন প্রশাসন এখন পর্যন্ত নেয় নাই। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আমার মনে হয় যে আপনাদের মাধ্যমে জানা উচিত বা আপনাদের মাধ্যমে আমরা এই সদর আসনের মানুষকে জানাতে চাই যে এইখানে রিটার্নিং অফিসার নিজে স্বপ্রণোদিত হয়ে অভিযোগ করতেছে, উনি আমাদের কোনো অভিযোগের রিপ্লাই করছে না,
সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি কিছুটা পক্ষপাতমূলক আচরণ করছেন। বিষয়টা একটু আপনাদেরকে জানালাম। ধন্যবাদ সবাইকে। নির্বাচনের দিন বহিরাগতদের আগমন ঘটতে পারে এরকম কোনো শঙ্কা আপনারা কি করছেন কিনা? এটার সাথে আমি একটুখানি যোগ করে আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম যে আমাদের কাছে যে তথ্য আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রায় 5,000 নেতা এবং কর্মী এই নির্বাচনের মাঠে কুষ্টিয়াতে থাকবে। এতে যে কুষ্টিয়ার যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্য তাতে নষ্ট হবে। এটা খুব স্বাভাবিক। আর কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক সেটা আমরা কেউই চাই না। ইতিমধ্যেই যে কুষ্টিয়া শহরে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এখন সঙ্গত কারণেই শিক্ষা প্রতিষ্ঠান, কুষ্টিয়া শহরে প্রচুর ম্যাচ আছে আপনারা জানেন, সেই ম্যাচগুলোতে সাধারণত বাইরে থেকে যারা আসে তারা থাকে, সেটা অধিকাংশই তার ছাত্র, কর্মজীবী কিছু আছে। আমরা ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তা, তারপরে ওসি সাহেবকে, তারপরে আরো যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলেছি। একটা রিপোর্টও ছাপা হয়েছে এই মর্মে, আমি দেখলাম একটা কাগজে, যে কুষ্টিয়ার ম্যাচকে ঘিরে আশঙ্কা, মানে নাশকতার আশঙ্কা। তা আমরাও সেই মাদ্রাসা মসজিদ আবার একই সঙ্গে যে একটা দলের মানে বিশেষ করে জামাতপন্থী যে মাদ্রাসা মসজিদ বা এতিমখানা আছে সেখানেও প্রচুর লোকজন থাকে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে যদি আপনারা যে কথা বলছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বাইরে থেকে যারা আসতে পারে, এই আশঙ্কাটা তো উড়িয়ে দেওয়ার মতো না। কারণ এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা কিন্তু শান্ত আছে, খুব স্বাভাবিক আছে। আর বাইরে থেকে একজন লোক যখন কুষ্টিয়ায় ঢুকবে, সে তো অপকর্ম করার জন্যই আসবে, এবং সে এই কুষ্টিয়ার প্রতি তো তার সেই দরদটা নাই, তাহলে তখন একটা ঝামেলা হতে পারে। আমি আমাদের কাছে এরকম তথ্য আছে, আমাদের কাছে এরকম তথ্য থাকার ফলে আমরা কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলেছি যে যদি ভার্সিটি বা স্কুল প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, আমাদের এই ম্যাচগুলো যেখানে ছাত্ররা থাকে সেইগুলোকে আপনারা বন্ধ করে দেন বা খালি করে দেন, তাদের এখানে থাকা দরকার নাই। মানে এরকম একটা কথা আমরা অনুরোধ করেছি, আমাদের মিডিয়া সেল থেকে করেছি এবং পত্রিকাতেও আসতে আমরা দেখেছি। তারা কি জানিয়েছে, নির্বাচন অফিস কি জানিয়েছে? তাদের এই জাতীয় কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আচ্ছা বকা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে ধরেন দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম মারামারি হতেই পারে। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো একটা ঘটলো, সেখানে হয়তো বিএনপিও আছে বা জামাতও আছে, দুই পক্ষের। আমরা বড় দল তো এখন দুইটাই। আমরা সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা তারা বিভিন্ন জায়গায় কাজ করবো, বিভিন্ন কেন্দ্রে যাবে, এইসব জায়গায় যে হট্টগোল সৃষ্টি হতে পারে সংবাদ সংগ্রহের কারণে, বা আমাদের যে কাজ সেটা তো আমাদের করতেই হবে, সেই ক্ষেত্রে কারো পক্ষে বিপক্ষে যেতেই পারে। এখন মনে করেন আপনি বিএনপি সচেতন একটা রাজনৈতিক দল হিসেবে, বা আপনি যেহেতু আছেন এখানে, আপনার দলের নেতা কর্মীদের কাছে এমন কোন মেসেজ দেওয়া হয়েছে যে সংবাদ কর্মী বা তাদেরকে, তাদের বিষয়টা যেন, তাদের উপর যেন কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে, বা তারা সংবাদ সংগ্রহ করতে যেন তারা কোনোভাবে আমাদের দ্বারা বাধাপ্রাপ্ত না হয়, এই বার্তাকে আপনারা তাদেরকে দিয়েছেন নাকি দিবেন? না, নিশ্চয়ই। সংবাদ কর্মীরা তো বিএনপির সবচেয়ে বড় একটা অংশ। আমরা মনে করি যে আমরা বরাবরই সংবাদপত্র বা মত প্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকদের সাথে, আপনারা নিজেরাও দেখেছেন যে বিএনপির নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে যারা কর্মরত আছেন তাদের প্রতি খুব শ্রদ্ধাশীল। একই সঙ্গে আমাদের যে এজেন্ট প্রশিক্ষণ, তারপরে আমাদের নেতাকর্মীদের যে ইয়ে হয়েছে বা বিভিন্ন জনসভায়, সেখানে শুধু আপনাদের প্রতি আমাদের মানে ভালোবাসা বা সম্মানই নাই, আমরা বলেছি যে কোনো কারণে তারা যদি কোনো আক্রান্ত হয় তাহলে অবশ্যই যার যেখানে যতটুকু দরকার তারা হচ্ছে এই সংবাদ কর্মীদেরকে সহযোগিতা করবে। মানে হ্যাঁ, বিশেষ করে আমরা জানি 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা থেকে বেশ কিছু অভিযোগ আপনি মিডিয়া সেলের প্রধান বা মিডিয়া সেলের সদস্য বললেন, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ অভিযোগ। এই অভিযোগ যেহেতু আমলে নেই যায় ইত্যাদি কর্মকর্তা বা সংশ্লিষ্ট প্রশাসন, এবং ভোটের দিন যে এই ধরনের কোনো কিছু হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং বা ভোট ম্যানিপুলেশন যে করবে না, এমন সংখ্যা থাকে কিনা, বা এই বিষয়গুলো দেখবেন। আরেকটি বিষয়, না সরি, হ্যাঁ এতগুলো অভিযোগ দেওয়ার পরও প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো রকম কোনো অভিযোগ আমলে নেয়নি বা নিচ্ছে না,
এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে এবং সর্বশেষ আমাদের দলের যে একটা অভিযোগ দিয়েছেন সেই অভিযোগ যদিও রিটার্নিং কর্মকর্তার করার কথা কিন্তু উনি অভিযোগ অন্য একটা দপ্তর বা অন্য বিচারে কিছু কার্যালয় থেকে আর কি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আরেকটা বিষয় যে নির্বাচন কেন্দ্র অর্থাৎ ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোন রকম মোবাইল ইউজ করা যাবে না। আমি মনে করি এই মোবাইল সাংবাদিকতা বড় ক্যামেরা আমার কোনো মিডিয়াতেই কিন্তু আমার মনে হয় ভোট কেন্দ্রে বড় ক্যামেরা ইউজ করার সুযোগ খুবই কম এবং আমাদের টেলিভিশনের পক্ষ থেকে তারা কিন্তু এই মোবাইল ফোনটাকেই হচ্ছে বড় রকমের এবং লাইভও কিন্তু আমরা দিই। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার নেওয়ার মতো কিনা যেহেতু একটা হয়তো ইঞ্জিনিয়ারিং এর কথা কিন্তু আসছে সারা দেশে বা এরকম কোন অভিযোগ বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এরকম একটা ইঞ্জিনিয়ারিং একটা সুযোগ আছে বা হবে বা করতে পারে একটা বিশেষ দলের সুবিধার জন্য। এখন এই বিষয়গুলো আমলে নিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হঠাৎ করে কেন 500 গজের মধ্যে আমরা মোবাইল ইউজ করতে পারবো না? মোবাইল কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করবে, একটা অকারেন্স ঘটাবে, একটা ইঞ্জিনিয়ারিং করবে, করার চেষ্টা করবে, সেটা আমরা করতে পারবো না, তুলতে পারবো না। এটা আমার মনে হয় আমাদের হাত বেঁধে দেওয়া হলো, গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হলো কিনা আপনি দেখুন যে এই ঘোষণাটা আসছে আপনারা যেটা আচ্ছা আমরা ওই যে সেটাই বলতে যাচ্ছিলাম যে এই ঘোষণা যখন দিয়েছে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এটা একটা অশনি সংকেত। আমরাই প্রথম কথা বলেছি যে এটা একটা মানে ন্যাশনালি বলা হয়েছে যে সাংবাদিকরা তো এখন অধিকাংশ ওয়ার্ল্ড ওয়াইড সবাই মোবাইল ক্যামেরা ব্যবহার করে, তো তাহলে তাদেরকে ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে দেবে না, এটা তো হতে পারে না, রেস্ট্রিক্টেড যেতে থাকবে। আরেকটা জিনিস ভোট ইঞ্জিনিয়ারিং, এটা একটা মানে আমরা যদিও ওই জাতীয় কথাবার্তাগুলো বলতে চাই না, আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই এবং আমরা জনমানুষের যে সমর্থন সেটার উপরে ভরসা রাখতে চাই। তো সেই ক্ষেত্রে এখন ভোট ইঞ্জিনিয়ারিং আধুনিক এই সময়ে নানান রকম বিষয় আছে, এটা আমাদের থেকে আপনাদের বেশি জানার কথা। কারণ হচ্ছে যে আপনারা এটা নিয়ে প্রচুর চর্চা করছেন, পড়াশোনা করছেন এবং আমরা তো শুধুমাত্র দেখা যাচ্ছে একটা আসন বা দুইটা আসন নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, আপনাদের তো অনেকগুলো বিষয় আপনাদের সামনে আসছে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, সরি 1 মিনিট, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, না 2 মিনিটের জন্য আসেন, এসে নামেন, একটু আসেন। একটু আসেন আসেন, মামা কখন নেমে গেছেন ওদের। যাই হোক, তাহলে এইটাকে কিন্তু অস্বীকার করা যায় না যে বড় ধরনের। তবে একটা জিনিস আমি বারবার বলছি যে জনমানুষের আশা আকাঙ্ক্ষা চুরি করে কেউ কখনো স্থায়ী সুফল ভোগ করতে পারে না। এই ভোট নিয়ে আপনারা বিগত দিনেও দেখেছেন যে এই কুক্ষিগত করার যে চেষ্টা করা হয়েছে কিন্তু তাদের ফলাফল ভালো হয়নি। আমরা এই জায়গাটা আস্থা রাখতে চাই যে এই ইয়েটা মানে ফলাফলটা যেন আমাদের জনমানুষের পক্ষে থাকে, এই আর কি। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের প্রার্থী বিএনপি মনোনীত কুষ্টিয়া সদর আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার আমাদের মাঝে আসছেন। আমরা এটাই কথা বলছিলাম যে আগামী নির্বাচনে এখন প্রচার প্রচারণা যেহেতু বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে সবগুলো ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা বা লোকজনকে উদ্বুদ্ধ করা, এই বিষয়গুলো খুব জরুরি। একই সঙ্গে আমাদের সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে। ভাই, আপনাদের সামনে 2 মিনিট কথা বলবো। আর আমি ডেকে নিয়ে আসলাম মূলত একটাই কারণে, আপনারা যে যেখানে আছেন আপনাদের এই যে যারা কুষ্টিয়ার এই গণমাধ্যম কর্মী এখনো যারা আসছেন তারা নাম বলবেন আর নিজেদের পরিচয়টা একটু দিবেন, কারণ ভাইয়ের মাথায় থাকা দরকার যে আপনারা তার জন্য এত পরিশ্রম করছেন। শুধু এইটুকুর জন্যই আমি এখন প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বসে বললে যে বসে। গতকালকেও আপনাদের সাথে আমরা কিছুটা সময় দিয়েছিলাম, আপনারা অনেকেই সেখানে ছিলেন। আজকে আমরা আরো কিছুটা মত বিনিময় করার প্রয়োজনীয়তা এই জন্য অনুভব করলাম যে আজকে আর প্রচারণার শেষ দিন, এরপরে 2টা দিন আসলে আনুষ্ঠানিক প্রচারণার কোনো সুযোগ নেই। আমরা যেটা মনে করেছি বিগত 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি জনগণের দৌড় গড়ে যাওয়ার
কোন সময় সরাসরি, কোন সময় আপনাদের মাধ্যমে। তা আমরা আসলে একটা ব্যাপক সাড়া পেয়েছি জনগণের। আমরা দেখেছি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। বিগত তিনটি নির্বাচন তারা ভোট দিতে পারেনি, এবার সবাই খুবই আগ্রহের সাথে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিবে। আমরা আশা করি সবাই যেন যার যার মতো যে যেখানে ভোট দিতে চায় সেই সুযোগটা যেন পাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, যাতে কোনো রকম কেউ কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে। সেটা যে পক্ষে হোক, আমাদের পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমরা একদম আপনার মাঝখান থেকে আপনাদের এই নৈতিক দায়িত্বটা আপনারা পালন করবেন। আর আমরা বিভিন্ন ধরনের গুজব শুনছি, বিভিন্ন ধরনের, যদিও এই গুজবগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু আসছে তো, আপনারা হয়তো জানেন, কোনোটা হয়তো সমাজ মাধ্যমে, কোনোটা হয়তো গণমাধ্যমে, যে এই হবে সেই হবে। আমি বলতে চাই না, আপনারা সবই জানেন। আমরা আসলে এগুলো বিশ্বাস করতে চাই না, তবে আমরা সতর্ক থাকতে চাই। আমরা একেবারে উড়িয়েও দিতে চাই না, আমরা সতর্ক থাকতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই, যাতে প্রত্যেকে যার যার যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারে এবং কেউ যেন কোনো অপচেষ্টা করতে না পারে। এখানে টাকার কথাবার্তা আসছে, বিশেষ করে ভোটের শেষ একদিন দুই দিন আগে, যেটা নর্মালি বিভিন্ন সময় আমরা যেটা শুনি, সেটা যাতে কেউ এরকম সুযোগ নিতে না পারে। আমরা সতর্ক থাকবো। আমরা প্রশাসনেরও আপনাদের মাধ্যমে বলতে চাই, ওনারাও যেন সতর্ক থাকে এবং বিশেষ করে ভোট কেন্দ্রিক অনেক সময় ভোট জালিয়াতি বা অনেক সময় জাল ভোটে অনেক কিছু থাকে, সেই ব্যাপারেও আমরা সহযোগিতা চাই। মানে যত ধরনের অনিয়ম আছে আমরা চাই যে কোনো অনিয়ম কোনো পক্ষের থেকে না হোক, একদম সুন্দর সুষ্ঠু ফেয়ার একটা ভোট হোক। এই ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আমাদের পক্ষ থেকে যদি কোনো দুর্বলতা থাকে আমরা সেটা আমরা শুধরে নেবো, বা আমরা যাতে না হয় সেই চেষ্টা করবো। যদি আপনাদের সামনে তেমন কিছু পাই বা আপনারা যদি তেমন কিছু খুঁজে পান, আর আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের যদি এরকম কিছু থাকে আপনারা সেটাও দেখবেন। আমার কথা হচ্ছে জনগণ জাজমেন্ট দিক, জনগণ যে জাজমেন্ট দিবে আমরা সেটা মেনে নেবো, সেটা আমাদের পক্ষে হোক আর সেটা বিপক্ষে হোক। এবং কেউ যেন কোনো রকম মানে অপ্রীতিকর ঘটনা বলেন বা অনিয়ম বলেন বা কোনো দুর্নীতি বলেন করার সুযোগ না পাই, সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে আমাদের আবদার। সবাই ভালো থাকবেন। আশা করি একটা সুন্দর সুষ্ঠু ভোট হবে এবং জনগণ তাদের পছন্দনীয় প্রতিনিধি আগামী 12 তারিখে বেছে নেবে। এক কথায় নির্বাচন প্রচারণা শেষ, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, বা প্রশাসনের পক্ষপাত নিয়ে আপনার কোনো অভিযোগ? আমাদের কিছুটা অভিযোগ ছিল, আমরা অভিযোগ দায়ের করেছি এবং তার প্রতিকারও আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়েছি। এখন দেখি আমরা মোটামুটি যে প্রতিকার যেটা পেয়েছি আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট। আজকে রাত 8টা পর্যন্ত ওনারা সময় দিয়েছেন। দেখি এটা যেহেতু আমরা পেয়েছি, আমরা তার উপরে আস্থা রাখতে চাই। কি ধরনের প্রতিকার? ওনারা বলেছেন যে ওনাদের যে ব্যানারে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে সেটা রাত 8টার মধ্যে সরিয়ে নেবেন। আপনারা জানেন যে ব্যানারে এক ধরনের ছিল, একটা আচরণবিধি অনুসারে সেখানে অনেক কিছু স্পেসিফিক থাকতে হয়, সেখানে মুদ্রণকারীর নাম, ডেট, অনেক কিছু থাকতে হয়। আমরা যেটা বারবারই বলেছি ওনাদের এই ব্যানারগুলো তো নাই, এটা নিয়ে আমরা অভিযোগ করেছিলাম এবং আমরা একটা জাজমেন্ট পেয়েছি যে রাত 8টার মধ্যে ওনারা এটা সরিয়ে নেবেন। আচ্ছা, একটু না শোনো, আচ্ছা এটা নিয়ে আর কথা বলবো। ধন্যবাদ সবাইকে। এই কারণে যে 3টার সময় এখন ঝাউ দেওয়ার প্রোগ্রাম, তোমাদেরও প্রোগ্রাম আছে, তোমরা স্ব চেয়ারে থাকো, ভাই জাস্ট হাত মেলাবে, তোমাদের নাম এবং পরিচয়টা দেবে, যে যেখানে বসে আছো ওখানে থাকো। এইদিকে ভাই নাম বলো, যাচ্ছেন তো হাত তুলেছে, নাম বলো। না ভাই তো নাম বলি, এই যে হাতের সম্পর্ক আমাদের নাম বলা লাগবে না, ভাই আমাদের ভাই নাম বলতে বিলম্ব বাইরে কেন? না ভাইয়া